আজ শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দেখুন জল চুরি হচ্ছিল, আপনাদের সামনে সেই তথ্য আমরা তুলে ধরেছি। এবং এই জল চুরি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন কেটে জল চুরি নিয়ে এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 20,000-এর মতো। শুধু তাই নয়, এফআইআর হয়েছে প্রায় 500-র কাছাকাছি। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপরতা। আসুন সে বিষয়ে প্রথমে শুরুতে আমরা জেনে নিই আরো ডিটেলে। আমাদের প্রতিনিধি ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, একদমই দেখো, জল চুরির যে অভিযোগ উঠেছিল এবং পিএইচির এই জল চুরির যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করা হন, যিনি নির্দেশ দেন, তারপর থেকেই কিন্তু জনস্বার্থ কারিগরি দপ্তর তারা কড়া হাতে বিষয়টি মোকাবিলা করছে। তারা কি ব্যবস্থা করেছেন? তারা ইতিমধ্যে 2টি হেল্পলাইন নাম্বার চালু করেছেন, যেখান থেকে এই যে পানীয় জল চুরির অভিযোগ তারা জানাতে পারবেন। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, 20,000 অভিযোগ এসছে, তার মধ্যে 467টা এফআইআর দায়ের করা হয়েছে এবং 19,062টি জায়গা থেকে এই অভিযোগগুলো করা হয়েছে। বিভিন্নভাবে বেআইনিভাবে জল চুরির অভিযোগ আসছে এবং এ ব্যাপারে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর তারা কিন্তু কড়া হাতে বিষয়টি দেখছেন। যে 2টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সেই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো একটু দর্শকদের জানিয়ে রাখি। 89020542, আরও একবার রিপিট করে দিই, 89020542 বা 42। এছাড়াও আরেকটা 89020446, এটা আরেকটি নাম্বার 89020446। এই নাম্বারগুলোতে হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দিন বৈঠকে তিনি বলেছিলেন যে প্রত্যেক সপ্তাহে তিনি সোমবার বৈঠক করে দেখবেন যে কী অগ্রগতি হচ্ছে কাজের। এবং যে খবর পাওয়া যাচ্ছে, আগামী সোমবার তিনি আবার বৈঠক করতে পারেন পিএইচির আধিকারিকদের সঙ্গে, যে এই অভিযোগ পাওয়ার পর থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এফআইআর দায়ের হয়েছে, তারপর যারা এই দোষটি করছেন বা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সমস্যা কতটা সমাধান হয়েছে। এ ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন। তারপর থেকে এই দপ্তর তারা সচেষ্ট হয়েছেন এবং তারা ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার চালু করেছেন এবং তারা বলছেন যে এটা চালু করার পর কিন্তু প্রচুর অভিযোগ আসছে এবং তারা সমাধানের ব্যাপারটাও চেষ্টা করছেন। তো সব মিলে যে জল চুরির অভিযোগ উঠেছিল, পানীয় জল চুরির অভিযোগ, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় খাওয়ার জল, সেই জল যেভাবে চুরি হয়ে যাচ্ছিল, পাইপলাইন বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, তারা কিন্তু কড়া হাতে ব্যবস্থা নিয়েছেন এবং তারা ইতিমধ্যেই তাদের যে কাজ এবং তারা সেটা কিন্তু শুরু করেছেন। রুমেলা, আমরা মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। এবং ইতিমধ্যেই আমরা 19,962টা লোকেশন দেখেছি। সেই লোকেশনে আমরা প্রশাসনের কাছেও আমরা এফআইআর করেছি। আগামী দিনও এটা আমাদের কন্টিনিউ চলবে। আমরা মানুষকে সচেতন করার জন্য, যেখানে পানীয় জলের বাইরে যেটা ব্যবহার হচ্ছে, তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নম্বর মানুষের কাছে দিয়ে দিচ্ছি, 8902022222, 89020555। এবার জলকষ্টের ছবি তুলে ধরবো, তাও আবার জলঙ্গিতে। সেখানে জল নেই, কলটাই শুধু পড়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরে এভাবেই জলকষ্ট ভোগ করতে হচ্ছে তাদের। পিএইচির তরফ থেকে বাড়ি বাড়ি জলের লাইন করে দেওয়া হয়, কিন্তু 10 দিনেই সেই পরিষেবা বন্ধ, জল সরবরাহ বন্ধ। এভাবেই জলঙ্গিতে তীব্র জলকষ্টে সাধারণ মানুষ রয়েছে। কথা বলি, আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, জলঙ্গির একাধিক গ্রামে, দুর্লভপাড়া, বিদুরিয়া, সরকারপাড়া সহ একাধিক গ্রামে মাস 6 আগে নতুন করে ট্যাপ বসিয়ে গিয়েছিল এবং আশা ছিল যে বাড়ি বাড়ি পানীয় জল হবে, কিন্তু কয়েকদিন চলার পরে কিন্তু সেগুলো সবগুলোই অকেজো হয়ে গেছে। তার ফলে কিন্তু তাদেরকে হয় 2 থেকে 3 কিলোমিটার দূরে হেঁটে যেতে হচ্ছে, কিংবা তোমার হেঁটে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে, অথবা জল কিনে খেতে হচ্ছে। এবং এই যে তোমার জলঙ্গি ব্লক পুরোটাই কিন্তু আর্সেনিক যুক্ত এলাকার মধ্যে পড়ে, সেই কারণে কিন্তু যে কটি নলকূপ রয়েছে সেখান থেকে জলকে খেতে পারে না। তাই এলাকার মানুষের অভিযোগ যে নতুন করে ট্যাপ বসেছিল, তাদের আশা ছিল যে বিশুদ্ধ পানীয় জলটুকু তারা পাবে, কিন্তু সেটা কয়েকদিন চলার পরে তা বন্ধ হয়ে যায় এবং একাধিক পিএইচি দপ্তরে বারে বারে জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। এবং গ্রামের গরিব মানুষরা বাধ্য হয়েই কিন্তু তোমার কি
কিনে জল কিনে খাচ্ছে, কেউ বা মহিলারা 2 থেকে 3 কিলোমিটার দূরে যেখানে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় সেই সমস্ত জায়গা থেকে নিয়ে আসছে। এবং তাদের অভিযোগ যে বারে বারে তোমার প্রশাসনের আধিকারিক থেকে আরম্ভ করে পঞ্চায়েতের এলাকা থেকে আরম্ভ করে সবাইকে জানানো হয়েছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, তাতেও কিন্তু কোনো ফল হয়নি। যদি পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন এই এলাকার, তার দাবি যে তিনিও বারে বারে জানিয়েছেন এবং মাস পিটিশন দিয়েছেন, কিন্তু কোনো রকমভাবে ব্যবস্থা হয়নি। তার ফলে কিন্তু মানুষ বাধ্য হয়েই তারা কিন্তু জল কিনে খেতে বাধ্য খাচ্ছে, অথবা তোমার 2 থেকে 3 কিলোমিটার হেঁটে গিয়ে পানীয় জল নিয়ে আসছে। রুমেলা, বেশ, আমাদের প্রাইমারি স্কুলের থেকে রাস্তার ওই পারে থেকে পানি আনতে যেতে হচ্ছে প্রত্যেক দিন। হ্যাঁ, অনেকটা দূর, আমরা পানি পাচ্ছি না, পানির আমাদের খুব দরকার। যেদিন থেকে ওই লাইন পুঁতিছে মনে হয় দিন 15 পানি দিয়েছিল, তাও কোনটাতে উঠে কোনটায় উঠে না। আর এদিকে মোটামুটি দিন 15 বাদ দিই আর পানি নাই। এখানে 5টা গ্রাম আছে, 5টা গ্রামে একটা পিএইচি আছে জল ট্যাঙ্কি, সেখান থেকে জল সাপ্লাই দেয়। আমাদের এখানে আজ থেকে 3 মাস আগে মোটামুটি পাইপ পুঁতেছে, 3 মাস পরে এরা জল সাপ্লাই দেওয়ার জন্য চালু করেছিল, কিন্তু দিন দশে একটু একটু কি জল বেরানির পরে ওই পাইপে আর জল আসছে না। আমি 3বার অবজেকশন দিয়েছি, কিন্তু আজ কাল করতে করতে এ পর্যন্ত ঘুরিয়ে যাচ্ছে। হ্যালো করি নাও বাড়ি, এমনই ছবি মালদাতে হরিশ্চন্দ্রপুরে। কি হলো ব্যাপারটা, যে কাটমানি নেওয়া হলো, আবাসে বাড়ি দেওয়ার নাম করে কাটমানি নেওয়া হলো, কিন্তু এবারে কাটমানির টাকা যখন ফেরত চাওয়া হলো তখন বেধড়ক মারধর। এমনই ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। কথা বলি, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, প্রথমত কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, তারপর আবার সেই টাকাই কাটমানির 30,000 টাকা যখন ফেরত চাওয়া হচ্ছে তারপর মারধর। একদমই, দেখো, গুরুতর অভিযোগ নিঃসন্দেহে। কারণ এই ব্যক্তি দুর্গাপ্রসাদ সাহা, তিনি এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার এবং তার স্ত্রীর যেটা দাবি, স্থানীয় পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের সদস্য শকুন্তলা সাহাকে তারা 30,000 টাকা দিয়েছিলেন। এই পঞ্চায়েত সদস্য নাকি তার বিনিময়ে আবাস যোজনায় ঘর পাইয়ে দিবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা জানি রাজ্য জুড়েই আবাস প্রাপকদের তালিকা প্রকাশ হয়েছে, আর এই তালিকাতে এই দম্পতি দুর্গাপ্রসাদ সাহা এবং তার স্ত্রী দেখেন তাদের ঘর, যে ঘরের জন্য তারা টাকা দিয়েছিলেন, সেই ঘরের তালিকায় তাদের নাম ওঠেনি। স্বাভাবিকভাবেই তারা টাকা ফেরত চাইতে যান পঞ্চায়েত সদস্যের কাছে। আর অভিযোগ, তারপরেই পঞ্চায়েত সদস্য, তার স্বামী, ছেলে, পরিবারের লোকজন চড়াও হয় তাদের উপরে, বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি এমন জায়গায় যায় যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে হচ্ছে এই দুর্গাপ্রসাদ সাহাকে। যদিও তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, তিনি বলছেন এইসব অভিযোগ ভিত্তিহীন আর মন গড়া, এমন কোনো ঘটনাই ঘটেনি। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ আনা হচ্ছে। আর স্বাভাবিকভাবেই পুরো ঘটনায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে যে টাকা এভাবে দিয়ে ঘরে নাম তোলা সঠিক কাজ নয়। যিনি টাকা দিয়েছেন তিনি যদি তথ্য প্রমাণ তার কাছে কোনো থাকে, তাহলে দল ব্যবস্থা নেবে, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নেবে। কেন, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে টাকা বিনিময়ে কোনো ঘরের লেনদেন হবে না, দলের কেউ এর সঙ্গে যুক্ত থাকবে না। এখন দেখার যে পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসে, কে ঠিক বলছেন, পঞ্চায়েত সদস্য ঠিক বলছেন না যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ সঠিক। রুমেলা, আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। ঘর নাম আসবে 28শে নভেম্বর, আমি লিস্টে দিলাম সরকারি খাতায়, আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই, তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে। কোনো গল্পই নাই, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে, এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে। এগুলোর মধ্যে আমরা নয়। এই যে আমার ছেলেকে উঁচুনো ধরে আমাদের বাড়ির সামনে ধাক্কা ধুকি করে মারধর করা হয়েছে। মানে কারা মারধর করেছে আপনারা? দুর্গাপ্রসাদ সাহা, অনিতা সাহা। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক।